তাহলে এখন দেখো আমরা আলোচনা করব কি ভেঞ্চুরিমিটার এবং পিটট টিউবের গঠন নিয়ে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের আগে প্রথমে ভেঞ্চুরিমিটার নিয়ে আলোচনা করি, তারপরে বাকিগুলো আলোচনা করব। তো ভেঞ্চুরিমিটার আসলে কি? ভেঞ্চুরিমিটার হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের ডিভাইস, ঠিক আছে, যার সাহায্যে কি হয়, কোনো একটা পাইপের মধ্য দিয়ে প্রবাহিত তরলের নির্গমনের পরিমাণ বের করা হয়। নির্গমনের পরিমাণ কি হয়? একই সময়ে প্রবাহিত তরলের পরিমাণ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নির্গমনের পরিমাণ। তাহলে আমাদের এই পিটট টিউবটা যদি একটা পাইপের সাথে লাগানো হয়, ঠিক আছে, একটা পাইপের সঙ্গে যদি লাগানো হয়, তাহলে আমরা সেখানে এই পিটট টিউব থেকে কি করতে পারবো, ওই পাইপ দিয়ে কি পরিমাণে তরল নির্গত হচ্ছে সেটার পরিমাণ হিসাব করতে পারবো, ঠিক আছে। তো আশা করতেছি বুঝতে পারছো পিটট আমাদের ভেঞ্চুরিমিটার কি। তো এই ভেঞ্চুরিমিটারের আবার প্রকারভেদ আছে, কি কি দেখো, আনুভূমিক ভেঞ্চুরিমিটার, খাড়া ভেঞ্চুরিমিটার, আর একটা হচ্ছে হেলানো ভেঞ্চুরিমিটার, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের তিনটার চিত্রই দেওয়া আছে। প্রথমটা হচ্ছে আনুভূমিক ভেঞ্চুরিমিটার, দ্বিতীয়টা হচ্ছে খাড়া ভেঞ্চুরিমিটার, এবং তৃতীয়টা হচ্ছে আমাদের হেলানো ভেঞ্চুরিমিটার। তো আমাদের বেশিরভাগ আমাদের বইয়ে আলোচনা করা হয়েছে এই আনুভূমিক ভেঞ্চুরিমিটার নিয়ে, ঠিক আছে। তো এখন এই ভেঞ্চুরিমিটারের বেশ কিছু গঠন এবং কার্যপ্রণালী সম্পর্কে আমরা জানবো। যেমন কি, এই ভেঞ্চুরিমিটারটার দেখো বিভিন্ন অংশ আছে। কি কি অংশ? প্রধান তিনটা অংশ কি দেখো, কেন্দ্রমুখী কোণ, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে যে তুমি চিত্রটা দেখতে পাচ্ছ, এটা কি একটা ভেঞ্চুরিমিটার, ঠিক আছে। এই ভেঞ্চুরিমিটারের তিনটা অংশের মধ্যে একটা কি কেন্দ্রমুখী কোণ। তোমরা এই যে এই অংশটা কি দেখো, এই অংশটা হচ্ছে পাইপের সাথে সংযুক্ত করা হবে, ঠিক আছে। এরপর যেখান থেকে দেখো এই যে ভেতরের দিকে ক্রমশ শুরু হয়ে যাচ্ছে, এই অংশটাকে বলা হয় কেন্দ্রমুখী কোণ, এবং এই কোণের পরিমাণ হচ্ছে 20 ডিগ্রি সাধারণত, ঠিক আছে। এরপর দেখো এখানে কি বলা আছে, গলা। তাহলে গলা হচ্ছে দেখো এই পাইপটা বা ভেঞ্চুরিমিটারটা ক্রমশ শুরু হয়ে যেখানে যে আবার আস্তে আস্তে দেখো প্রসারিত হচ্ছে, তো এই জায়গাটার নামই হচ্ছে আমাদের গলা বা ভেঞ্চুরিমিটারের থ্রট, ঠিক আছে। এরপর আমাদের এই থ্রট থেকে দেখো আবার কি হচ্ছে, ভেঞ্চুরিমিটারটা আস্তে আস্তে প্রসারিত হয়ে যাচ্ছে, তাই না? প্রসারিত হয়ে যাচ্ছে কিন্তু। তো এই প্রসারিত হওয়াকে বলা হয় কেন্দ্রবিমুখী কোণ, এবং এই কোণের পরিমাণ হচ্ছে 5 থেকে 60 ডিগ্রি পরিমাণ, ঠিক আছে। আর এই কেন্দ্রমুখী যে কোণের পরিমাণ, এর থেকে আমাদের দেখো কেন্দ্রবিমুখী কোণের পরিমাণটা কি হয়, কয়েক গুণ বেশি হয়ে থাকে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ভেঞ্চুরিমিটার সম্পর্কে আমাদের যে প্রাথমিক ধারণা সেটা। এখন আমাদের এই ভেঞ্চুরিমিটার দিয়ে আমরা যে নির্গমনের পরিমাণ বের করব, সেটার জন্য দেখো সূত্র হচ্ছে কি, কিউ ইজ ইকুয়াল টু আমাদের লিখতে পারবো কেসি রুট ওভার এইচ, হ্যাঁ, রুট ওভার এইচ মিটার কিউব পার সেকেন্ড, এটা আমরা লিখতে পারবো। ওকে, তাহলে এটা আমাদের এই সূত্রটা আমরা তিনটার জন্যই প্রয়োগ করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ তিন ধরনের ভেঞ্চুরিমিটারের জন্য আমাদের সূত্র সেমই হবে। ওকে, এখন এখানে আমাদের এই যেখানে তোমরা যে এইচটা দেখতে পাচ্ছ, এই এইচটা আমরা কিভাবে বের করব, তাই না? এই এইচটা বের করার দেখো একটা আমাদের আমাদের এটাকে বলা হয় হচ্ছে ভেঞ্চুরি হেড, ঠিক আছে। এই এইচটাকে কি বলা হয়? ভেঞ্চুরি হেড। ওকে, আর বাকি অংশগুলো আমরা সম্পর্কে বিস্তারিত পরে আলোচনা করব। জাস্ট এখানে আমি তোমাদের একটু সংক্ষেপে বিষয়টা আলোচনা করে দেই। আমাদের এটার পূর্ণাঙ্গ সূত্র হচ্ছে এইরকম, দেখো আমরা প্রমাণ করে যখন পাবো তখন আমরা লিখবো হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু, আমরা লিখবো হচ্ছে কে এ ওয়ান ইন্টু এ টু রুট ওভার এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার ইন্টু রুট ওভার 2GA, এটা আমরা প্রমাণ করে বের করব, ঠিক আছে, সামনে। তো এখানে আমাদের এই এইচ নির্ণয়ের পদ্ধতিটা আমরা জাস্ট একটু মনে রাখো, কারণ এটা আমাদের ম্যাথের সময় লাগবে। তো এটা আমি এখনই তোমাদের একটু দেখায় দিচ্ছি। তো এই এইচ কে বলা হয় হচ্ছে কি ভাইয়া, এইচ কে বলা হয় হচ্ছে ভেঞ্চুরি হেড। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা সূত্র হবে, দেখো কি, ভেঞ্চুরি হেড আমাদের যখন হচ্ছে আমরা পানির ক্ষেত্রে বের করব, ঠিক আছে। পানির ক্ষেত্রে আমাদের কি হবে, হেড ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এইচ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি ভাইয়া, এইচ ইজ ইকুয়াল টু লিখতে পারবো বড় হাতের এইচ ইন্টু 13.6 মাইনাস 1, ঠিক আছে, এত মিটার। এখানে আমাদের তাহলে এই এইচটা কি, দেখো আমাদের এই ভেঞ্চুরিমিটারের সঙ্গে কিন্তু একটা ইউটিউব যুক্ত করা আছে, অর্থাৎ একটা ম্যানোমিটারের মতো কিন্তু একটা জিনিস যুক্ত করা আছে, ঠিক আছে, অর্থাৎ ম্যানোমিটার যুক্ত করা আছে ধরো। তাহলে এই ম্যানোমিটারে এই পারদের যে লেভেলের যে পার্থক্য থাকবে, অর্থাৎ এই যে দেখো এখানে পার্থক্য হচ্ছে এতটুকু, এই পার্থক্যটাই হচ্ছে আমাদের এই এইচ, এটা আমাদের প্রশ্নে বলে দেওয়া থাকবে। ওকে, অথবা আমরা যখন পরীক্ষা করে ভেঞ্চুরিমিটার দিয়ে বের করতে মানে বের করবো হচ্ছে নির্গমনের পরিমাণ, তখন তো আমরা এটা নির্গমনের যখন পরীক্ষাটা করা হবে তখন কিন্তু আমরা এইচ এর পরিমাণটা হিসাব করে বা মেপে নিব, ঠিক আছে। তাহলে তখন আমরা এই এইচ এর পরিমাণ পাবো, অর্থাৎ পারদের লেভেলের পার্থক্যটা হচ্ছে এই বড় হাতের এইচ, ঠিক আছে। তাহলে এই
এইচ থেকে আমাদের কি করতে হবে, ডেটাম হেডটা কনভার্ট করে নিতে হবে। তো সেটা পানির ক্ষেত্রে হবে এই সূত্র এইচ ইন্টু 13.6 - 1 মিটার। ওকে, এখন পানি ব্যতীত অন্য কোনো তরল পদার্থ হলে সেক্ষেত্রে আমাদের সূত্রটার মাঝে একটু পরিবর্তন আসবে। সেটা হবে কি, তখন এইচ ইজ ইকুয়াল টু আমাদের লিখতে হবে এইচ ইন্টু, জাস্ট সবই ঠিকই থাকবে, 13.6 - এস ডিভাইডেড বাই আমাদের এখানে লিখতে হবে কি এস। ওকে, এই এসটা কি, আমাদের এই পাইপের ভেতর দিয়ে যে আমাদের তরলটা প্রবাহিত হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব। ওকে, তো সেটা আমরা সামনে ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পারবো। তো তোমরা এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা। ওকে, তোমাদের বইয়ে দেখবা যে এগুলো দেওয়া আছে, তো তোমরা এগুলো একটু ওখান থেকে দেখে নিবা, আমি জাস্ট এখানে লিখে দেখাই দিলাম। তো ঠিক আছে, আশা করতেছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আসো আমরা ভেঞ্চুরি মিটারের একটা প্রমাণ আছে, সেই প্রমাণ সম্পর্কে আলোচনা করব। ওকে, তাহলে এখন আমরা আলোচনা করব কি ভাই, এখন আমরা আলোচনা করব হচ্ছে ভেঞ্চুরি মিটার দিয়ে নির্গমনের পরিমাণ নির্ণয়ের যে সূত্র আছে সেটার প্রমাণ নিয়ে। ঠিক আছে, তো এই প্রমাণটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষায় কিন্তু প্রায় সময় এটা দিয়ে থাকে। ঠিক আছে, তো চলো আমরা প্রমাণটা শুরু করি। তো এই ক্ষেত্রে দেখো, আমাদের প্রথমে আমরা প্রমাণটা আমি এখানে লিখে নিয়েছি, তোমাদের জাস্ট আমি এখন ব্যাখ্যা করব। ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাসটা একটু আমি খুব দ্রুত শেষ করতে পারবো। তাহলে প্রথমেই দেখো আমাদের কি বলা আছে, ভেঞ্চুরি মিটার একটি ডিভাইস যার সাহায্যে কোনো পাইপের ভেতর দিয়ে প্রবাহিত তরল নির্গমনের পরিমাণ বা প্রবাহের বেগ নির্ণয় করা যায়, অর্থাৎ নির্গমনের পরিমাণও বের করা যায় আবার বেগও বের করা যায়। ঠিক আছে, তো মনে করি উক্ত ভেঞ্চুরি মিটার দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আমাদের এই ভেঞ্চুরি মিটার দিয়ে কি হচ্ছে, তরল প্রবাহিত হচ্ছে। এখন আমাদের এখানে দুইটা সেকশন বিবেচনা করা হয়েছে। দেখো, এক নাম্বার সেকশন হচ্ছে এই যে এইখানে, এবং 2 নাম্বার সেকশন হচ্ছে আমাদের ভেঞ্চুরি মিটারের গলায়, আর 3 নাম্বার সেকশন হচ্ছে এখানে। তো এখানে আমাদের 3 নাম্বার সেকশন এবং 1 নাম্বার সেকশন সেম, কারণ আমাদের এখানে এই 1 আর 3 নাম্বার সেকশন আমাদের এই দেখো আমাদের যেখানে যে প্রসারণ বা সংকোচনটা শেষ হয়েছে সেখানে নেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের পাইপের সংযোগের ওখানে নেওয়া হয়েছে। ওকে, তাহলে এই দুই জায়গায় আমাদের এই দুই সেকশন সেম। তো আমরা এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার সেকশন নিয়ে এখানে কাজ করব। তো 1 নাম্বার সেকশনের জন্য কি ধরা হয়েছে, দেখো P1 বড় সেকশনে তরলের চাপ, অর্থাৎ আমাদের এই সেকশনে তরলের চাপ হচ্ছে P1। P2 হচ্ছে গলার সেকশনে, অর্থাৎ থ্রটে তরলের চাপ। এইচ হচ্ছে ভেঞ্চুরি মিটারের চাপের পার্থক্য, অর্থাৎ ভেঞ্চুরি হেড। অর্থাৎ আমরা ওই যে একটা সূত্র দেখলাম না আগে, ওই সূত্র দিয়ে আমরা কি করলাম, ভেঞ্চুরি হেড নির্ণয় করলাম, সেটাই হচ্ছে আমাদের এই এইচ। ঠিক আছে, তো এরপর আমাদের V1 হচ্ছে বড় সেকশনে তরলের বেগ, এখানে আমাদের সব তরলের বেগ হচ্ছে V1। V2 হচ্ছে গলার সেকশনে তরলের বেগ, অর্থাৎ এই জায়গায় তরলের বেগ। এরপর বড় সেকশনের ক্ষেত্রফল হচ্ছে A1, ছোট সেকশনের ক্ষেত্রফল হচ্ছে A2। ওকে, এবং নির্গমনের পরিমাণ আমরা কি দিয়ে প্রকাশ করব, Q দিয়ে প্রকাশ করব। ওকে, তাহলে আমরা কিন্তু পঞ্চম অধ্যায়ে কিন্তু নির্গমনের একটা ধারাবাহিক সমীকরণ দেখছিলাম। সেখানে কি দেখছিলাম, যে পাইপের সকল সেকশনে কি হয়, নির্গমনের পরিমাণ সমান হয়। অর্থাৎ আমরা সেখানে প্রমাণ করছিলাম কি Q ইজ ইকুয়াল টু A1, V1 ইজ ইকুয়াল টু A2, V2। তাহলে আমাদের পাইপের, অর্থাৎ এই পিটর টিউব পিটর টিউব না, ভেঞ্চুরি মিটারের এই যে 1 অন সেকশনে নির্গমনের পরিমাণ কি হবে, আমাদের এই জায়গার ক্ষেত্রফল এবং এই জায়গায় তরলের বেগের গুণফলের সমান, অর্থাৎ A1 V1। এবং যেহেতু নির্গমনের পরিমাণ সব জায়গায় সমান হবে, তাহলে এক্ষেত্রে আমরা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, A2 V2, অর্থাৎ গলার সেকশনে নির্গমনের পরিমাণ। ওকে, তাহলে এখানে আমরা তাহলে V1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, তাহলে V1 রেখে আমরা যদি এটাকে A1টাকে ওই পাশে পার করে দেই, তাহলে কি হবে ভাইয়া, দেখো তো A2 V2 ডিভাইডেড বাই A1 V1। তাহলে এটাকে আমরা কি করলাম, 1 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। এরপর দেখো কি করতে হবে, এখানে আমাদের 1 ও 2 নাম্বার সেকশনে বার্নৌলির সূত্র আমরা প্রয়োগ করব, যেটা একটু আগে আমরা প্রমাণ করলাম। ঠিক আছে, তো বার্নৌলির সূত্র অনুযায়ী আমরা কি জানি, পাইপের সকল সেকশনে আমাদের মোট হেডের পরিমাণ সমান হয়। তাহলে এই সেকশনে মোট হেড যা হবে, এই সেকশনেও মোট হেড তাই হবে। তাহলে আমরা 1 অন সেকশনে মোট হেড কি ধরবো, দেখো মোট হেড হবে কি, ডেটামজনিত উচ্চতা বা ডেটাম হেড, এরপর তোমার হচ্ছে চাপজনিত উচ্চতা বা প্রেসার হেড, এরপর বেগজনিত উচ্চতা বা আমাদের ভেলোসিটি হেডের সমষ্টি হচ্ছে মোট হেড। তাহলে প্রথম সেকশনের ডেটাম হেড কি হবে, Z1 প্লাস প্রথম সেকশনের প্রেসারজনিত বা চাপজনিত হেড কি হবে, P1 ডিভাইডেড বাই ওমেগা, এবং বেগের কারণে হবে V1 স্কয়ার ডিভাইডেড বাই 2G। সেম ভাবে দ্বিতীয় সেকশনে আমরা লিখবো Z2 P2 ডিভাইডেড বাই ওমেগা এবং V2 স্কয়ার ডিভাইডেড বাই 2G। ঠিক আছে, এটা আমরা লিখলাম। এখন দেখো তো ভাইয়া, আমাদের এই Z1 এবং Z2 কিন্তু সেম হবে। তুমি ধরো ডেটাম লাইনটা এখানে চিন্তা করলে, ওকে, এখানে ধরো চিন্তা করলে, তো এখান থেকে যেহেতু পাইপটা আনুভূমিকভাবে অবস্থান করতেছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে হাইট হবে, অর্থাৎ 1 নাম্বার সেকশনে যে হাইট হবে, এখান থেকে এই পর্যন্ত হাইটও কিন্তু সেমই হবে, যেহেতু আমাদের এই জেড অক্ষটা কি, আমাদের পাইপের মাছ দিয়ে বা হচ্ছে আমাদের তো পাইপের কেন্দ্র কি হবে, অবশ্যই পাইপের মাছ দিয়ে থাকবে। তাহলে পাইপের কেন্দ্র দিয়ে যেহেতু এই অক্ষটা যাচ্ছে, তাহলে এই অক্ষ আমাদের কি হবে, ডেটাম থেকে সমদূরত্বে হবে সব জায়গাতেই। সেই জন্য আমরা কি করতে পারি, এই Z1 এবং Z2 যেহেতু সমান, তাহলে এই দুইটা আমরা কেটে দিতে পারি। কারণ কি, ধরো এটাও যদি 10 হয়, এটাও যদি 10 হয়, তাহলে এই 10টাকে যদি এপাশে পার করে দিই, তাহলে কি হবে, এই পাশে পজিটিভ 10, এই পাশে এটা পার করে দেওয়ার ফলে নেগেটিভ 10 হবে, তাহলে দুইটা কেটে যাবে ডেটাম হেড। ওকে, সেই জন্য আমরা কি করব, এখান থেকে ডেটাম হেড দুইটা বাদ দিয়ে দিব, কারণ এটা কি করতেছে, ভেঞ্চুরি মিটারটা আনুভূমিকভাবে অবস্থান করতেছে। ওকে, এই জন্য আমরা দুই পাশ থেকে ডেটাম হেডটা বাদ দিয়ে দিলাম।
এরপর আমরা কি করব দেখো, আমরা এখানে লিখব P1 ডিভাইডেড বাই ওমেগা এবং বাকিগুলো লিখলাম, ঠিক আছে। এরপর আমরা কি করব, এখানে দেখো এখান থেকে আমরা এই চাপজনিত বা প্রেসার হেডটা আলাদা করে ফেলবো এবং বেগজনিত বা ভেলোসিটি হেডটা আলাদা করে ফেলবো, ঠিক আছে। তাহলে আলাদা করে ফেললাম। আলাদা করে ফেলার পর কি হবে, এখানে P1 ডিভাইডেড বাই ওমেগা মাইনাস P2 ডিভাইডেড বাই ওমেগা ইজ ইকুয়াল টু V2 স্কয়ার ডিভাইডেড বাই 2G মাইনাস V1 স্কয়ার ডিভাইডেড বাই 2G আমরা পাবো, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ধরো যে চাপজনিত উচ্চতা, ঠিক আছে, তাহলে এই চাপজনিত উচ্চতার এখানে কি হচ্ছে দেখো তো, পার্থক্য পাচ্ছি না আমরা। এই যে এটা হচ্ছে প্রথম সেকশনের চাপজনিত উচ্চতা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেকশনের চাপজনিত উচ্চতা, ঠিক আছে। তাহলে এই দুইটা বিয়োগ করলে আমরা কি পাবো, চাপজনিত উচ্চতার পার্থক্য পাবো, ঠিক আছে। ওকে, বুঝতে পারছো কি? তাহলে এখানে দেখো আমাদের এই যে ভেঞ্চুরিমিটারের চাপের পার্থক্য যেটা, সেটা কি হবে, আমাদের এই যে এই সেকশনের চাপ এবং এই সেকশনের চাপের যে আমাদের চাপের পরিমাণ থাকবে, সেটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা চাপের পার্থক্য কি পাবো, এইচ পাবো, ঠিক আছে। তাহলে আমরা দেখো এই যে এটার পরিবর্তে তখন আমরা কি লিখতে পারবো, চাপের পার্থক্য ইজ ইকুয়াল টু এইচ লিখতে পারবো। ওকে, এটা কিন্তু আমাদের কয় অধ্যায়ের ম্যাথ, এটা কিন্তু আমাদের ওই যে তোমার 2 অধ্যায়ের ম্যাথ, ঠিক আছে। ওখানে আমরা কি দেখছিলাম, চাপের পার্থক্য আমরা কিন্তু এভাবে বার করছিলাম, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে ডিফারেনশিয়াল ম্যানোমিটার ছিল সেখানে কিন্তু আমরা চাপের পার্থক্য এভাবে বার করতাম, ঠিক আছে। তাহলে চাপের পার্থক্য এখানে কি হবে করলো, প্রথম সেকশনের চাপ মাইনাস দ্বিতীয় সেকশনের চাপ, ঠিক আছে। তো চাপের পার্থক্য আমরা এখানে এই পুরোটাকে কি ধরলাম, এইচ ধরলাম। ওকে, তাহলে এখন আমাদের এই পাশে থাকলো কি, V2 স্কয়ার ডিভাইডেড বাই 2G মাইনাস V1 স্কয়ার ডিভাইডেড বাই 2G। তাহলে এখানে দেখো তো আমরা এই যে কি লিখছিলাম, V1 ইজ ইকুয়াল টু আমরা লিখছিলাম A2 ইনটু V2 ডিভাইডেড বাই A1, ঠিক আছে। তাহলে এখানে এই যে V1 স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, যেহেতু এই V1 এর উপর স্কয়ার আছে, তাহলে এই যে এই সবগুলোর উপর এখানে স্কয়ার আসবে, যেহেতু আমরা এখানে এটা বসাচ্ছি, ঠিক আছে। তাহলে V2 এর উপর স্কয়ার আসবে, A2 এর উপর স্কয়ার আসবে, এবং এখানে আগে থেকে 2G ছিল, 2Gটা এখানে নিচে থাকলো এবং এই এটার অংশের মধ্যে আবার নিচে একটা A1 ছিল, তাহলে A1 এর উপরও স্কয়ার আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এখন কি করব দেখো, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এইচ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখন হচ্ছে এখানে আমাদের V2 স্কয়ার ডিভাইডেড বাই 2G ছিল, এবং এখান থেকে আমাদের দেখো V2 স্কয়ার ডিভাইডেড বাই 2G যদি আমরা এখান থেকে কমন নিয়ে নেই, অর্থাৎ দেখো এখানেও V2 স্কয়ার ডিভাইডেড বাই 2G আছে, এখানেও V2 স্কয়ার ডিভাইডেড বাই 2G আছে। তাহলে এই অংশ থেকে এবং এই অংশ থেকে যদি কমন নিয়ে নেই, তাহলে এখানে যেহেতু পুরোটাই কমন নিয়ে নিচ্ছে, তাহলে এখানে থাকবে 1, এখানে মাইনাস ছিল মাইনাস আসলো, এবং V2 ডিভাইডেড বাই 2G কমন নেওয়ার পর থাকবে কি, উপরে থাকবে A2 স্কয়ার ডিভাইডেড বাই A1 স্কয়ার। ওকে, এই পর্যন্ত আশা করতেছি বুঝতে পারছো। এখন দেখো এখানে কি করছে আমাদের, এই যে 2Gটা এই পাশে কি করে দিয়েছে, পার করে দিয়েছে। তাহলে আমাদের 2Gটা কি হবে, 2Gটা এই পাশে পার করে দিলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ওকে, তাহলে গুণ করে দিলে কি হচ্ছে 2GH। ওকে, তাহলে ইজ ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো, এই পাশে আমাদের শুধু V2 স্কয়ার থাকবে আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো থাকবে। ওকে, এখন দেখো এখানে কি করছে, এই পাশ থেকে আবার হচ্ছে এই V2 স্কয়ারটাকে রেখে বাকি সমস্ত অংশটা এই পাশে পার করে দিয়েছে। তাহলে এই পাশে আমরা যদি পার করে দিই এই ভগ্নাংশটাকে, তাহলে কি হবে, অবশ্যই উল্টে যাবে। এটা গুণ ছিল, সরি এটা ভাগ ছিল, এই পাশে আসলে গুণ হয়ে যাবে, এবং উপরের গুলো গুণ অবস্থায় ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু A1 স্কয়ার ভাগ অবস্থায় ছিল, তাহলে এই পাশে আসলে এই যে 2GH এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এই যে 2GH ইনটু A1 স্কয়ার, এবং এগুলো এই পাশে গুণ অবস্থায় ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই যে A1 স্কয়ার মাইনাস A2 স্কয়ার নিচে চলে গেল। ওকে, এখন এখান থেকে যদি আমরা স্কয়ারটা উঠিয়ে দিই, তাহলে কি হবে, এই পাশের সম্পূর্ণ অংশের উপর রুট চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের রুট চলে আসার পর আমরা এখানে একটু সামান্য পরিবর্তন করে লিখছি, যেটা কি দেখো এই যে এরকম, যদি আমরা পুরো অংশটার উপর রুট দিতাম 2GH A1 স্কয়ার ডিভাইডেড বাই A1 স্কয়ার মাইনাস A2 স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো আমরা এভাবে লিখতে পারি না, A1 স্কয়ারের উপর যদি আমরা A1 এর উপর স্কয়ারের উপর যদি রুট দিই, তখন আমরা কি লিখতে পারবো, A1 লিখতে পারবো না, A1 লিখতে পারবো কিন্তু। তাহলে সেই জন্য আমরা কি করব, উপরে শুধু A1 রাখবো আর নিচে হচ্ছে রুটটা বাকিগুলোর উপর দিয়ে দিব A1 স্কয়ার মাইনাস A2 স্কয়ার, এবং যেহেতু এখানে 2GH ছিল, এটার উপরও কিন্তু রুট থাকবে, সেটা আমরা আলাদা করে এই সাইডে লিখতেছি, ঠিক আছে, রুট ওভার 2GH। তাহলে দেখো পরের লাইনটা সেই জন্য এই যে এরকম হলো। ওকে, এরপর আমাদের এখন ভেঞ্চুরিমিটার দিয়ে নির্গমনের পরিমাণটা বের করতে হবে, তাই না। তাহলে দেখো আমরা কিন্তু এখানে V2 পরিমাণ পাইলাম, অর্থাৎ আমাদের থ্রটে বেগের পরিমাণ কিন্তু পেয়ে গেছি। তাহলে খুব সহজেই কিন্তু আমরা ভেঞ্চুরিমিটার দিয়ে নির্গমনের পরিমাণটা এখন হিসাব করে ফেলতে পারবো। ওকে, সেটা কিভাবে দেখো, ভেঞ্চুরিমিটার আমরা কিউ ইজ ইকুয়াল টু কি জানি ভাইয়া, কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে নির্গমন ইজ ইকুয়াল টু AV, এটা আমরা তো জানি, তাই না। তাহলে যেহেতু আমরা নির্গমনটা কোন জায়গা দিয়ে কল্পনা করতেছি, নির্গমনটা ধরো আমরা এখন এই জায়গার সাপেক্ষে হিসাব করবো, গলার সাপেক্ষে। তাহলে গলারতে আমাদের ক্ষেত্রফল ছিল A2 আর বেগ ছিল V2, কিন্তু আমাদের ভেঞ্চুরিমিটারের ক্ষেত্রে আমাদের একটা সহগ বিবেচনা করতে হবে, ঠিক আছে।
এখানে আমাদের অপচয়জনিত কারণে কিছু লস হয়, সেজন্য আমাদের এখানে কি করতে হবে, একটা সহগ বিবেচনা করতে হবে। ঠিক আছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমাদের এখানে এই ভেঞ্চুরিমিটারের ক্ষেত্রে লিখতে হবে কে এ টু ভি টু। তাহলে আমাদের কেটা কি, ভেঞ্চুরিমিটারের একটা সহগ। ঠিক আছে, তাহলে সেই জন্য আমরা কে এ টু ভি টু লিখলাম। ওকে, এরপর আমাদের কি করতে হবে, জাস্ট আমরা ভিটুর মান এখানে বসে দেবো। ভিটুর মান বসালে কি হবে, হ্যাঁ দেখো তো, আমাদের ভিটুর মান ছিল এ ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার টু এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার রুট ওভার টু জি এইচ। তাহলে এখানে আমাদের ভিটুর মান বসাইলে উপরে এই যে কে এখানকার এ ওয়ান, এখানকার এই যে এই জায়গার এ টু, তাহলে কে এ ওয়ান এ টু ডিভাইডেড বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার রুট ওভার টু জি এইচ হলো। ঠিক আছে, এখন এখানে আমরা ধরো প্রমাণটা যদি এই প্রমাণে যদি বলা থাকে যে কিউ ইজ ইকুয়াল টু এইটুকু প্রমাণ করো, তাহলে আমরা এই পর্যন্তই শেষ। কিন্তু তোমাদের প্রমাণে এটাও বলা থাকতে পারে যে প্রমাণ করো কিউ ইজ ইকুয়াল টু কে সি রুট ওভার এইচ। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এই সির ভ্যালুটা কি হবে, দেখো সির ভ্যালুটা হবে হচ্ছে আমাদের এ ওয়ান এ টু ডিভাইডেড বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার রুট ওভার জি। এই পুরো অংশটাকে আমরা কি ধরে নেবো, সি ধরে নেবো। তাহলে পুরো অংশটাকে যদি সি ধরে নেই, তাহলে এখানে শুধু থাকবে কি, দেখো তো এখানে থাকবে হচ্ছে কে, এবং এই যে এই অংশটুকু হবে হচ্ছে আমাদের সি, এবং এই রুটের মধ্যে থাকতেছিল এইচ, শুধু এইচটা এখানে থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কে সি রুট ওভার এইচ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ভেঞ্চুরিমিটারের নির্গমনের পরিমাণ হিসাব করার ক্ষেত্রে, ভেঞ্চুরিমিটার দিয়ে আমরা যেটা বের করবো আর কি। তো ভেঞ্চুরিমিটারের আমাদের নির্গমনের পরিমাণের সূত্র কি, কিউ ইজ ইকুয়াল টু কে সি রুট ওভার এইচ, সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে অংশটুকু। ঠিক আছে, তো আমরা যেভাবে প্রমাণ করবে সেভাবে করে দেবো। তো আশা করতেছি তোমরা প্রমাণটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখানে আসলে খুব জটিল কিছুই ছিল না, আমাদের জাস্ট আমাদের বার্নৌলির সূত্র, দুইটা সূত্র এখানে বসায় দিয়ে তোমার হচ্ছে কিছু ক্যালকুলেশন করে আমরা এই প্রমাণটা করে ফেললাম। ঠিক আছে, ইকুয়েশন করে। ঠিক আছে, তো আশা করতেছি প্রমাণটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আসো আমরা পরবর্তী পার্টে চলে যাব। এখন আমি তোমাদের দেখো পিটর টিউবের সাহায্যে তরলের বেগ নির্ণয়ের যে পদ্ধতি আছে, এই পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো পিটর টিউব সম্পর্কে হালকা পাতলা একটু ধারণা নিই, তারপর আমরা প্রমাণটাতে চলে যাই। তো দেখো বলা হয়েছে পিটর টিউব এক ধরনের কি পরিমাপক গেজ বা পরিমাপক ডিভাইস। ঠিক আছে, যার সাহায্যে প্রবাহিত তরল পদার্থের কি বের করা হয়, বেগ নির্ণয় করা হয়। ঠিক আছে, তাহলে একটি নদীতে ধরো পানি প্রবাহিত হচ্ছে, সেই পানির আমরা বেগ বা স্রোতের বেগ নির্ণয় করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা পিটর টিউব ব্যবহার করতে পারি। তো এই পিটর টিউবটা কি, দেখো একটা কাঁচ নল। ঠিক আছে, যেটা কি না এরকম 90 ডিগ্রি কোণে বেঁকানো থাকে। ঠিক আছে, তাহলে তরলে বেগ মাপার জন্য পিটর টিউবের নিম্নাংশ প্রবাহের দিকে অর্থাৎ দিকের বিপরীতে চিত্র অনুযায়ী স্থাপন করতে হবে। অর্থাৎ প্রবাহটা এইদিকে যদি প্রবাহিত হয়, তাহলে পিটর টিউবটা আমাদের এইদিকে স্থাপন করতে হবে। আর যদি আমাদের বেগটা ধরো এদিকে প্রবাহিত হইতো, তাহলে আমরা পিটর টিউবটা এদিক করে স্থাপন করতাম। বুঝতে পারছো? তাহলে এখন আসা প্রমাণটার জন্য কি কি এখানে দেখো, আমাদের এইচ হচ্ছে পানির তল হতে টিউবের ভিতর পানির উচ্চতা। অর্থাৎ আমাদের দেখো, আমাদের ধর পিটর টিউবটা এখানে স্থাপন করার ফলে এর মাঝে বেগজনিত কারণে পানি উপরের দিকে উঠে যাবে, তাই না? তাহলে এই যে উপরের অংশটুকু অর্থাৎ পানির সারফেস থেকে পিটর টিউবের উপর মাঝে যে আমাদের তরলের লেভেলটা, সেটা হবে কতটুকু, এইচ পরিমাণে। ঠিক আছে, ছোট হাতের এইচ পরিমাণে। আর এরপর কি দেখো, এইচ হচ্ছে বড় হাতের এইচ হচ্ছে মুক্ত তল থেকে টিউবের ভিতরে পানির গভীরতা। অর্থাৎ আমাদের মুক্ত তল থেকে এই যে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত হচ্ছে আমাদের কি এইচ গভীরতায়। ঠিক আছে, ওকে, মুক্ততল থেকে টিউবের ভিতর পানির গভীরতা, এই যে মুক্ততল থেকে টিউবের ভিতর যতটুকু পানি আছে তার গভীরতা হচ্ছে এইচ পরিমাণে। আর ভি হচ্ছে তরলের বেগ। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে, এ এবং বি বিন্দুতে বার্নৌলির সূত্র প্রয়োগ করব আমরা। তাহলে এ বিন্দু হচ্ছে এটা, আর বি বিন্দু হচ্ছে এই যে একদম প্রবেশ করার আগ মুহূর্তের একটা মুহূর্ত। ঠিক আছে, বা প্রবেশ করার মুহূর্তে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এ বিন্দুতে বার্নৌলির সূত্র স্থাপন করি, তাহলে সেক্ষেত্রে আমরা ডেটামেট ধরলাম Z1, এবং ডেটাম লাইনটা আমরা কল্পনা করলাম কোন বরাবর, দেখো আমরা একদম এই যে এ এবং বি বিন্দুর উপর দিয়েই ডেটাম লাইনটা কল্পনা করলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের ডেটাম কিন্তু এমনিতে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের P1 ডিভাইডেড বাই ওমেগা প্লাস V1 স্কোয়ার ডিভাইডেড বাই 2G, এটা হচ্ছে আমাদের বার্নৌলির সূত্র। কারণ যেহেতু আমরা কি জানি, বার্নৌলির সূত্র অনুযায়ী প্রত্যেকটা কণার মোট হেড কি হয়, সমান হয়। তাহলে আমাদের এখানে Z2 প্লাস P2 ডিভাইডেড বাই ওমেগা প্লাস V1 স্কোয়ার ডিভাইডেড বাই 2G। ঠিক আছে, সরি এখানে V2 হবে। তাহলে এটা আমরা পাইলাম। এখন তাহলে আমাদের কি করতে হবে, দেখো আমাদের যেহেতু ডেটামটা একদম বিন্দুগুলোর উপর দিয়ে যাচ্ছে, তাহলে এগুলোর কি হবে, ডেটাম ইজ ইকুয়াল টু এমনিতে আমরা জানতেছি যে 0 হবে। তাহলে 0 প্লাস আমাদের চাপজনিত উচ্চতা কতটুকু হবে, দেখো চাপজনিত উচ্চতা হবে হচ্ছে এই যে মুক্ততল থেকে আমাদের এই যে কণাটা আছে সেই কণা পর্যন্ত গভীরতাই হচ্ছে কি চাপজনিত উচ্চতা, যেটা আমরা এই সূত্রের সাহায্যে বের করি। তাহলে এই সূত্রের সাহায্যে বের করলে আমরা কতটুকু গভীরতা পাবো, এই এইচ পরিমাণ গভীরতা পাবো, তাই না? তাহলে এখানে আমরা এই যে এইচ লিখে দিলাম। এরপর আমাদের কি করতে হবে, দেখো এরপর আমাদের বেগের কারণে আমাদের কি করতে হবে, তোমার হচ্ছে
হেড নির্ণয় করতে হবে। তাহলে এখানে যেহেতু আমরা বেগের পরিমাণ জানি না, তাহলে এটা আমরা এইভাবেই রেখে দিই, v1 স্কয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এখন আমাদের এই যে z2 যেটা হবে সেটাও কি হবে, 0 হবে, যেহেতু আমাদের এই বি বিন্দুটা অডিটামের উপরে অবস্থান করতেছে। এখন দেখো আমাদের এই যে চাপজনিত যে উচ্চতা আছে অর্থাৎ প্রেসার হেড যেটা আছে সেটা কিন্তু আমাদের এই বি বিন্দুর জন্য কি হবে দেখো তো, বি বিন্দুর জন্য আমাদের পানির স্তম্ভটা অর্থাৎ যে বি বিন্দুটা যদি আমরা এই জায়গায় কল্পনা করি, এই জায়গাতে কল্পনা করি, ঠিক আছে, তাহলে কি হবে দেখো তো, আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত হেড কতটুকু দেখো তো, আমাদের এইচ এবং উপরের এইটুকু এইচ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে মোট প্রেসারের জনিত উচ্চতা হবে অর্থাৎ চাপজনিত উচ্চতা হবে এইচ প্লাস এইচ পরিমাণে, ঠিক আছে, বুঝতে পারছো আশা করতেছি। তাহলে এরপর আমাদের এখানে দেখো একটা কি হবে, যখন আমাদের তরলটা এই পাইপের ভেতরে প্রবেশ করবে তখন কি হবে, এর বেগ শূন্য হয়ে যাবে, তাই না, তখন তো আর এই সামনের দিকে প্রবাহিত হতে পারতেছে না, তাই না। তাহলে এখানে আমাদের কিন্তু বেগ 0 হয়ে যাবে। তাহলে বেগ 0 হওয়া মানে বেগজনিত হেডও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে দেখো আমাদের এই পাশ থেকে পাওয়া যাচ্ছে কি এইচ, আর এই পাশের জন্য চাপজনিত উচ্চতা এইচ প্লাস এইচ পাওয়া যাচ্ছে। তাহলে এখন দেখো আমরা কি করব, v1 স্কয়ার ডিভাইডেড বাই 2g রাখলাম এবং এই এইচটাকে ওই পাশে পার করে দিই। এই পাশে ছিল এইচ প্লাস ছোট এইচ, আর এইটাকে পাশে পার করলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে অর্থাৎ মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কেটে যায়। তাহলে আমাদের v1 স্কয়ার, আচ্ছা v1 স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এই 2gটাকে ওই পাশে পার করে দিলে কি হবে 2gh, ঠিক আছে। তাহলে এখান থেকে v1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো √2gh। তাহলে আমাদের এই পিরিয়ড টিউব দিয়ে বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে কি √2gh, অর্থাৎ আমাদের পিরিয়ড টিউবের মাঝে যতটুকু পানির সারফেস থেকে উপরের দিকে উঠবে সেটা যদি আমরা মেজার করতে পারি তাহলে আমরা এই সূত্র দিয়ে বেগের পরিমাণ কি করতে পারবো, হ্যাঁ, বের করে ফেলতে পারবো। কিন্তু আমাদের এখানে একটু কি হবে, লস হইতে পারে, তাই না। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রকৃত বেগের সূত্র হবে কি দেখো, v1 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে k √2gh, অর্থাৎ k এখানে কি পিটট কোএফিসিয়েন্ট, ঠিক আছে, অর্থাৎ পিটট টিউবের যে আমাদের ধ্রুবকটা, অর্থাৎ ধ্রুবক না আমাদের সহগটা ছিল সেটাই হচ্ছে আমাদের কি কে। তাহলে কে এর মানটা দিয়ে যদি আমরা এর সঙ্গে গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, প্রকৃত বেগ পাবো, অর্থাৎ লসের কারণে যতটুকু আমাদের হেড আমাদের এখানে আসে নাই ততটুকুর জন্য আমরা কি পাবো এখানে, তখন সেটা কি আসবে, পিওর একটা মান আসবে, ঠিক আছে। তো আশা করতেছি তোমরা এই প্রমাণটা বুঝতে পারছো। এই প্রমাণটা তোমাদের সংক্ষিপ্তে মাঝে মাঝে চলে আসে। এখন আমরা কি করবো দেখো ভাই, এদের পরের পার্টে আমরা এখন তোমাদের ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো সমাধান করাবো। তো আশা করতেছি তোমরা থিওরি অংশ খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা ম্যাথ সমাধান করবো। আর তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই তোমাদের ইনস্টিটিউটের গ্রুপে ভিডিওগুলো শেয়ার করো। ওকে, তো ঠিক আছে, এই ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।